সিপিএম দলটা ঘুমিয়ে আছে, কোনোদিন আর উঠবে না। সিপিএম জেগে ঘুমিয়ে আছে, এই মমি পিরামিড কঙ্কালদের কোনোদিন আর ওঠানো সম্ভব নয়। কৌস্তব বাগচির এখনো সেই রাজনৈতিক উচ্চতা গভীরতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আক্রমণ করবে। যে মিডিয়া ভাইরাল, মিডিয়া হিট, মিডিয়ার সামনে আসার পর সেটাকে ধরে রাখাটা কঠিন। কৌস্তব বাগচি ধরে রাখতে পারেন কিনা আমাদের নজর থাকবে। বিজেপিতে থাকলে তুমি বামা খ্যাপা, বিজেপির বাইরে থাকলে তুমি চোর ডাকাত বদমাস। বিজেপিতে যখন ছিলেন আমি তো বনি সেনগুপ্তের বিরুদ্ধে এই অভিযোগ শুনিনি, এটা তো সত্যি কথা। আমাদের দলের নেতা অনুব্রত মণ্ডল, তিনি নিঃসন্দেহে একজন একেবারে মাটিতে থাকা একজন সংগঠক। নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনাদের সঙ্গে সৌভিক। শিক্ষাক্ষেত্রের দুর্নীতিতে নতুন নতুন রোজ নাম আসছে, কুন্তল, শান্তনু থেকে শুরু করে আরও কত নানাবিধ নাম। উল্টো দিকে আমাদের রাজ্যে যেখানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে সেইখানে দাঁড়িয়েই বীরভূমের একজন বিখ্যাত নেতা, যার একটা বলাতে বাঘে এবং গরুতে একসাথে জল খায় বলা যেতে পারে, সেই নেতা বাংলা ছাড়া অন্য কিছু জানেন না, এমনকি লিখতেও পারেন না। ইডির জিজ্ঞাসাবাদে এটা উঠে আসলো। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বে, সমাচার প্লাস বাংলা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু যেই রাজ্যে শিক্ষায় দুর্নীতি হচ্ছে সেই রাজ্যে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতাটা কি যাচাই করা একবার উচিত নয়? তার পাশাপাশি শিক্ষার যখন কথা বলছি, সেই শিক্ষার কথায় দুর্নীতি যখন আসছে, তখন কি বাংলার বুকে দাঁড়িয়ে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা, তার একটা মাপার কি সময় এসছে? এই বিষয়ে কথা বলতে চলেছে আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন যিনি শিক্ষা নিয়ে কথা বলেন, শিক্ষার অগ্রগতি নিয়ে কথা বলেন, রাজ্যের শাসক দলের ছাত্র নেতা এবং তার পাশাপাশি টিএমসিপি জেনারেল সেক্রেটারি সুপ্রিয় চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়বাবু, কি বলবেন এই বিষয়টায়? দেখুন, এটা বিচারাধীন বিষয়। আমি সংবিধান যদি মানি, সাংবিধানিক দলের একজন প্রতিনিধি হিসেবে বলছি, সংবিধানে এখনো পর্যন্ত জনপ্রতিনিধিত্বের জায়গায় শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নেই। এক। দ্বিতীয় কথা, আপনারা যার কথা বলছেন আমাদের দলের নেতা অনুব্রত মণ্ডল, তিনি নিঃসন্দেহে একজন একেবারে মাটিতে থাকা একজন সংগঠক, এবং তার সাংগঠনিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন বিরোধীদেরও আছে বলে আমার মনে হয় না। নিশ্চিতভাবে তার একটা দুটো অভিপ্রেত অনভিপ্রেত বিষয়, মন্তব্য, সেটা নিয়ে কারোর নিজস্ব ব্যক্তিগত অভিমত থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে তার সাংগঠনিক কর্মকুশলতা, সাংগঠনিক দক্ষতা নিয়ে সার্বিকভাবে বিরোধীদেরও প্রশ্ন আছে বলে আমি মনে করি না। কিন্তু যে বিষয়ে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের নাম জড়িয়ে আছে, যে মুহূর্ত তদন্তের আওতাধীন উনি হয়েছেন, সেই সময় থেকে দলের কিন্তু নীতি খুব স্পষ্ট যে অনুব্রত মণ্ডল যে বিষয়ের সঙ্গে তিনি সংশ্লিষ্ট, যে বিষয়ের সঙ্গে তিনি যুক্ত হিসেবে ইডি দাবি করছে বা সিবিআই কিছু কিছু ক্ষেত্রে দাবি করছে, সেই জায়গাটা প্রমাণ করার দায় সেই তদন্তকারী সংস্থার, উইথ পেপার অ্যান্ড ডকুমেন্টস। ফলে পেপার ডকুমেন্টস তাদের কাছে থাকলে তারা প্রডিউস করুন, এবং আমরা চাই পূর্ণাঙ্গ তদন্তটা দ্রুত। আমরা সেই বিষয়ে যাচ্ছি না, আমরা কথা বলছি যে আপনি একজন ছাত্র নেতা, আপনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন এবং এখন বর্তমানে টিএমসিপির একটা পদ হোল্ড করছেন। সেখানে দাঁড়িয়ে আপনি শিক্ষার কথা বলেন, আপনি সাক্ষরতার বিষয়ে বাংলায় কাজ করছেন। আপনার কাজটাই ওরকম, যাদের বাংলার বাচ্চারা, তাদের শিক্ষা অগ্রগতি হয়, আরও বেশি শিক্ষার অগ্রগতি হয় এই বাংলায়। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় না কি একটা দলে এমন একজন ব্যক্তিত্ব, এমন একটা নেতৃত্বস্থানীয় ব্যক্তি, সে ভালো সংগ্রহ হতে পারে, কিন্তু তার শিক্ষার মানটা তার মধ্যে এত কিছু থাকে যাতে সে দু কলম লিখতে পারে। সেই যখন ইডির কাছে গিয়ে বলছে আমি শুধু সই ছাড়া কিছু করতে পারি না, তাহলে সেই লোকটা এত বড় পদ হোল্ড করছে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে, কিন্তু ভালো সংগ্রহ, বড় বড় নেতা, কিন্তু সেই মানুষের দ্বারা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব হবে? আপনি কি বলছেন? কারণ শিক্ষা নেই চেতনা কিন্তু না, হয়তো তুলনাটা সঠিক হবে না, কিন্তু এটা তো আমরা অনেকেই জানি যে সারা ভারতবর্ষ শাসন করতো মুঘল সম্রাট আকবরও নিরক্ষর ছিলেন। হয়তো আমি বলছি তুলনাটা এখানে যথোপযুক্ত নয়, কিন্তু এটাও ঠিক। আমি নিজে গ্রামের ছেলে, আমি যখন কলকাতায় পড়তে এসেছিলাম, আমার কলেজের প্রথম বর্ষের পড়ুয়া হিসেবে যখন ছিলাম, আমি যে খুব ভালো ইংরেজি হয়তো জানতাম, কিন্তু খুব ভালো ইংরেজি 52 পাতা লিখতে পারতাম বা সাথে সাথে 72 ঘন্টা টানা বলতে পারতাম, এমনটা ছিল না, এমন সময় ছিল না। ফলে সেই জায়গা থেকে দেখুন, আমি বলছি যে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছেন, আমি মিডিয়া মারফতই শুনেছি যে হিন্দি বা ইংরেজি উনি জানেন না। এখন হিন্দি ইংরেজি তো আমাদের গ্রামের অনেকেই, আমারই বাবা না বাংলা লিখতে যদি না পারেন বলে থাকেন, সেটা আমি বলছি যে তার ব্যাপার, এবং সেটা নিয়ে আলোচনা কেন হবে একটা পলিটিক্যাল অ্যাসপেক্টে? কার শিক্ষাগত যোগ্যতা কী, কার পারিবারিক অর্থসংস্থান কত, কার পরিবারে কতজন সদস্য আছে, তাদের মধ্যে কতজন মহিলা, কতজন পুরুষ, এটা হয়তো আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে একটা অপরাধের দাবি করা হচ্ছে, অপরাধের সঙ্গে যুক্ত থাকার দাবি করা হচ্ছে ইডির তরফে। তারা বলছে তদন্তকারী সংস্থার মতে তাদের কাছে সাক্ষ্য প্রমাণ
মজুত আছে। অনুব্রত মণ্ডলের নিজস্ব এই বিষয়ে বক্তব্য রয়েছে। পার্টি দলের মতো করে অভিমত জানিয়েছে। তদন্তকারী সংস্থার উচিত তদন্তটাকে পূর্ণাঙ্গ হিসেবে দ্রুততার সঙ্গে শেষ করা, কারণ আমরা বারবার বলছি, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বলছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আমরা শুধুমাত্র যেন পলিটিক্যাল সার্কাস করতে 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 যারা বসে আছে বা একটা অপরাধ ঘটে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, তার যারা আসলে ভিকটিম তাদের কাছে যাতে জাস্টিসটা দ্রুত সার্ভ হয়, তবেই কিন্তু বিচার ব্যবস্থার যে সুনাম ভারতবর্ষে সেটা অক্ষুণ্ণ থাকবে। একটা বিষয় বারে বারে ঘোরাফেরা করছে সংবাদ মাধ্যমে, কিছু নাম, কুন্তল, শান্তনু, সম্প্রতিকালে টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত, তার নাম উঠে আসছে। এই যে শান্তনুর আমি কথা বলছি, তিনি মানে আপনাদের দলে তার উত্থান রকেট গতিতে, এবং তার পাশাপাশি তার সম্পত্তির যে উত্থান সেটাও রকেট গতিতে। মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় যে আমি এতদিন ছাত্র রাজনীতি করেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একটা ছোট স্তরের নেতা, সে দলে আসার পরে তাড়াতাড়ি তার উত্থান হচ্ছে, সম্পত্তির বৃদ্ধি হচ্ছে, এই যে খবরগুলো সংবাদ মাধ্যমে আসছে সেগুলো কোথাও দলের নাম খারাপ হচ্ছে। আমি যেই দলটার সঙ্গে যুক্ত সেই দলের তো অবশ্যই, তার পাশাপাশি আমারও কোথাও একটা প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে, রোজ সংবাদ মাধ্যমে এই টিভি চ্যানেলে বসে এই পোর্টালের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। কি বলবেন এই বিষয়গুলো? দেখুন, নিঃসন্দেহে বিড়ম্বনার, নিঃসন্দেহে অস্বস্তির। আমি যদি এখানে বসে বলি যেটা বিড়ম্বনার নয়, অস্বস্তির নয়, খুব গর্বের, সেটা মিথ্যে কথা বলা হবে, লজ্জাস্কর কথা হবে। কিন্তু বিষয় হচ্ছে এরা কোন রকেট টুবড়ি আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে দলের তো একাধিক সাংগঠনিক পদে ছিলেন বা আছেন দেখাই যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে আমি মনে করি যে এই ধরনের ঘটনাগুলো, ঘটনা প্রবাহ সত্যি হোক মিথ্যে হোক, সেটা তদন্ত সাপেক্ষ, বিচার সাপেক্ষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দেখে আমাদের মতো, আমি মনে করি যে কয়েকশো ছেলেমেয়ে রাজনীতিতে এসছে। সুপ্রিয় আজকে একটা নাম, সুপ্রিয় মানে আলাদা কিছু নয়, এরকম অনেক উদাহরণ জেলায় জেলায় আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতিতে এসছে, যে একটা সাধারণ পরিবারের ছেলে, সাধারণ পরিবারের মেয়ে হয়েও রাজনীতিতে আসা যায়, মানুষের জন্য কাজ করার কথা ভাবা যায়। মমতাদি মুখ্যমন্ত্রী হয়েছেন, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, এই কেরিয়ার করা যায়। ফলে সার্বিকভাবে সেই জায়গাটা থেকে একটা তো ধাক্কা নিঃসন্দেহে। কিন্তু আমরা বারবারও বলছি যে ইডি বা সিবিআই এই তদন্তকারী সংস্থাও যে খুব তুলসী পাতার মতো জায়গায় রয়েছে, জলে ধোয়া বা যাই ধোয়া হোক, সেটা নয়। কারণ আপনি যদি ঘটনা প্রভাব পুরনো আমলে গেলে তো অনেক বড় হয়ে যাবে ইন্টারভিউ, আমি খুব সংক্ষেপে বলছি। আপ দিল্লিতে একটা বিরোধী দল, তাদের দেখুন মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে, কালকে শুনেছি আমি আরজেডির আমাদের তেজস্বী যাদব, তার কাছে হয়েছে। ফলে বেছে বেছে, মানে বিজেপিতে থাকলে তুমি বামা খ্যাপা, বিজেপির বাইরে থাকলে তুমি চোর ডাকাত বদমাস। বনি সেনগুপ্ত কি বিজেপি থেকে বেরিয়ে গেছে বলেই চোর ডাকাত বদমাস? দেখুন, বিজেপিতে যখন ছিলেন আমি তো বনি সেনগুপ্তের বিরুদ্ধে এই অভিযোগ শুনিনি, এটা তো সত্যি কথা। কিন্তু তারপরেও বলছি যে বনি সেনগুপ্ত বা এই জাতীয়, আমি খুব মানে সাহস, ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সাহস, পর্দার জায়গা। মমতাদির থেকে আমরা শিখেছি, মমতাদিকে ছাত্রনেত্রী হিসেবে আমরা দেখতে দেখতে রাজনীতিতে এসেছি। ফলে সেই জায়গা থেকে তাকে ফলো করে আমি বলি যে এই বনি সেনগুপ্ত বা এই জাতীয় যে নামগুলো বলছে, নিঃসন্দেহে তারা নিজের কাজের জায়গায় হয়তো তারকা, কিন্তু দলের ক্ষেত্রে এরা কেউ অপরিহার্য না। আমি কোনোদিনও বনি সেনগুপ্তকে কোনো মিছিলের নেতৃত্ব দিতে বা কোনো সাংগঠনিকভাবে খুব দক্ষতার সঙ্গে দলের কোনো দায়িত্ব পালন করতে আমি ক্ষুদ্র পরিসরে দেখিনি, হয়তো বড়রা দেখেছেন। কুন্তলবাবু তো আপনারই দলের ছিল, তিনি বনি সেনগুপ্তকে সিনেমায় সাইন করাবেন বলে একটা গাড়ি গিফট করে দিলেন, এবং তার পরবর্তী সময় সেই গাড়ি গিফট করার পরবর্তী সময় তিনি জানালেন যে আমি আর সিনেমা বানাবো না, মিউজিক ভিডিও বানাবো। তারপরে মিউজিক ভিডিওতে আমি কাজ করবো না, বনি সেনগুপ্ত বললেন। তারপরে আসলে যে বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে উদ্বোধন করতে নিয়ে যেতে হবে, সেই বিষয়টা নিয়ে মানে টাকাটা কাটিয়ে দিন, মানে সেই পুরস্কারের টাকাটা কাটিয়ে নিন। তো এই যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে চলছে, আপনাদের উচ্চতর নেতৃত্ব টলিউডে যাদের সাথে যোগ রয়েছে, তারা কি জানছেন না? তারা কখনো প্রতিরোধ করতে আসেনি? কি বলবেন? না, এখানে দেখুন আমার দুটো খুব স্পেসিফিক বক্তব্য আছে। একটা বক্তব্য হচ্ছে যে অবশ্যই যে গভীর রাতে বা ভর সন্ধ্যেবেলায় কোথাও ব্যক্তিগত পরিসরে কে কোথায় কি বলছেন, কে কোথায় কে ডিল করছেন, সেটা তো দলের তরফে সম্ভব না সবসময় নজরদারি রাখা। কিন্তু সার্বিকভাবে যদি এরকম কোনো ঘটনা ঘটে যার সঙ্গে অপরাধ প্রবণতা রয়েছে, অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে, তবে নিশ্চিতভাবে সকলের এখানে শাস্তি হওয়া দরকার, এবং সেটা হবে বলে আমি আশাবাদী। কিন্তু দ্বিতীয় আমার একটা বক্তব্য রয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার অনেক বন্ধু বান্ধব যারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কেউ ক্যামেরার সামনে, কেউ ক্যামেরার পেছনে কাজকর্ম করেন, কিন্তু 2-1 জনকে স্পেসিফিক্যালি, এবং এটা বিশেষ করে পলিটিসাইজড ওয়েতে, মানে কেউ হয়তো বিজেপিতে গেছেন, তা আমরা বলে দিলাম যে লোকটাও খারাপ, লোকটা যাবতীয় কেরিয়ার একেবারে জলাঞ্জলি,
কেউ হয়তো তৃণমূল করছেন, তাকে বলা হলো মিডিয়ার তরফে বা কিছু কিছু স্পেসিফিক বিরোধীরা বললেন চটি চাটা, তার কোনো ক্যারিয়ার নেই, তার কোনো পোটেনশিয়াল নেই। আমি এই জায়গা থেকে বলছি যে সার্বিকভাবে দুটো একটা মুখকে, দুটো একটা নামকে সামনে রেখে গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে, গোটা বাংলা ছবির জগৎকে যেভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে সব তরফেই, সেটা বন্ধ হওয়া উচিত। কারণ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আজকে যে জায়গায় আছে, এটা একটা দীর্ঘ যাত্রাপথের ফসল, এটা একদিনে তৈরি হয়নি। ফলে এর সুনামটা যদি আমরা সারা ভারতবর্ষের, যেখানে বিনোদন জগৎ, সারা ভারতবর্ষের শিল্প সংস্কৃতির জগৎ, সেখানে বাংলা চলচ্চিত্র জগৎ, বাংলা নাট্য জগৎ, বাঙালি বুদ্ধিজীবীরা একটা নিঃসন্দেহে সমীহের জায়গা, সম্ভ্রমের জায়গা রাখেন, সেটাকে যদি আমরাই ভেতর থেকে খোকলা করে দিই, আমরাই ভেতর থেকে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে আমাদের প্রশ্ন থাকলে আঙুল উঠবে, কিন্তু সার্বিকভাবে টোটাল ব্যাপারটা খারাপ, টোটাল ব্যাপারটা কলাপস করে গেছে, টোটাল ব্যাপারটা অপরাধ প্রবণতার সঙ্গে যুক্ত, এটা হয়তো বলাটা উচিত নয়, বিশ্বের সামনে তুলে ধরাটা উচিত নয়। আপনি যতটা পটেনশিয়াল দিয়ে বিষয়গুলো বলছেন, কিন্তু আমার মনে হয় এটা পুরোপুরি ব্যক্তিগত ভাবনা থেকে, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন পোস্ট দেখি, সেখানে কিন্তু কোথাও না কোথাও মনে হয় আপনি এই বিষয়গুলো নিয়ে খুবই বিরক্ত। আপনার আগের দিন একটা পোস্ট আমি প্রসঙ্গ তুলবো যে রোজ রোজ এরকম ছবি ভালো লাগে না, পোস্টটা করার পরে কিছুক্ষণ পরে আপনি ডিলিটও করে দিয়েছেন। না, সেটা নয়, আমি তো বললাম নিঃসন্দেহে কিছু কিছু সময় আমরা তো প্রত্যেকে হিউম্যান বিং, আমরা প্রত্যেকে মানুষ, ফলে ব্যক্তিগত দুঃখ, ক্ষোভ, অভিমান, ব্যক্তিগত রাগ জায়গা থাকে, কিন্তু সার্বিকভাবে দলের মধ্যে যখন আমরা কেউ কাজ করি বা একটা সংগঠনের মধ্যে কাজ করি, আপনি একটা হাউসে কাজ করেন, আমরা ডিসিপ্লিনড ওয়ার্কার হিসেবে কাজ করব, ডিসিপ্লিন সোলজার হিসেবে কাজ করব, এটা প্রত্যাশিত। কিন্তু সার্বিকভাবে ব্যক্তিগত মানুষ হিসাবে যে আবেগ অভিমান, সেটা টুকটাক এদিক ওদিক হতে পারে কখনো, সেটা আমি মনে করি গৌণ বিষয়। এই আবেগ অভিমানগুলো কি এই বর্তমান সময় দাঁড়িয়ে এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে দেখে, যে এখানে একের পর এক এমন এমন ব্যক্তির নাম রয়েছে জড়াচ্ছে দুর্নীতিকাণ্ডে, যারা সবাই তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছিল? না, দেখুন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ফ্র্যাঙ্কলি খুব মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক যাত্রাপথ তৈরি করেছেন, রচনা করেছেন, ইভেন আমি যখন রাজনীতিতে এসেছি, আমি 2018 থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি, আমার 18 বছরের পর থেকে আর কি, কিন্তু সার্বিকভাবে তখন থেকেও আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমার একদম ইমিডিয়েট লিডারশিপ হিসেবে পেয়েছি, আমি সৌভাগ্যবান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখেছি, একটা স্বচ্ছ ভাবমূর্তি, একটা স্বচ্ছ সাংগঠনিক চেহারা, একটা স্বচ্ছ কাঠামোর মাধ্যমে দলকে বেঁধে আনতে, একটা লোকের কাছে পৌঁছে দিতে দলকে, সেই জায়গাটাও যেভাবে তৈরি করা হয়েছে, বা মমতাদি সারা জীবন ধরে যেটা প্র্যাকটিস করেছেন, উদাহরণ তৈরি করেছেন, সেই জায়গাটা এই ধরনের আংফাং উচাং, মানে কি বলবো, কেউ উধো কেউ বুধো, এই উধোর পিণ্ডি বুধোর গাড়ে হয়ে টয়ে সেটা একটা বদনাম হচ্ছে, এবং সেটা একেবারেই প্রত্যাশিত নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কেরিয়ার, শুধু কেরিয়ার গ্রাফ হিসেবে আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে উদাহরণ হিসেবে একটা জ্বলন্ত মশাল বাংলায় তৈরি করেছেন, সেটার আগুনের দীপ্তিকে ন্যূনতম কমাতে পারে এমন কিছুর সঙ্গে আমি মনে করি আরও বেশি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, আমার মনে হয় প্রত্যেককে আরও বেশি সৎ, আরও বেশি সাহসী, আরও বেশি পরিশ্রমী হওয়া উচিত। মমতাদির এই ইমেজকে, শুধুমাত্র এটা ইমেজ না, আমি বলছি এটা জ্বলন্ত মশাল, যেটা আমাদের চোখের আগুন, যেটা আমাদের বুকের মশাল। সুপ্রিয় চন্দ্র কি কখনো সেই আগের তৃণমূলের যে স্ট্রিট ফাইট বিষয়টা মিস করছে? মনে হচ্ছে কি কখনো এখন যদি আমরা ক্ষমতা না থেকে বিরোধী থাকতাম, তাহলে সুপ্রিয় চন্দ্র আরও বেশি রাস্তায় নেমে আন্দোলনটা দেখাতে পারতো, আন্দোলন করতে পারতো, বিভিন্ন ভুল ধরতে পারতো সরকারের? এবং তার পাশাপাশি কেন টানলাম প্রসঙ্গটা, আগের দিন আমরা এসএফআই বিধানসভা অভিযান দেখেছি, সেখান থেকে দেখতে পারলাম যে সৃজন ভট্টাচার্য তিনি একদম বিধানসভার গেটে উঠে গেলেন, এবং যে তিনটি দাবি নিয়ে মূলত তিনি আন্দোলন বা বিধানসভা অভিযান করেছিলেন, একটা হচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার পাশাপাশি সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রী ছুট হচ্ছে, এবং তার পাশাপাশি ইউনিয়ন ইলেকশন হচ্ছে না কলেজগুলোতে। সেই জায়গাটায় দাঁড়িয়ে মনে হয় কি কোথাও একটা, আমি যদি এখন বিরোধী রাজনীতি করতাম, এই যে আমরা দেখতে পাচ্ছি রোজ টিভি চ্যানেলে বসে আমরা ডিবেট করছি, সেখানে দাঁড়িয়ে আমার একটা সুবিধা হতো, বা আমি কোথাও একটা সেই তৃণমূলের স্ট্রিট ফাইটটা মিস করছি এখন বিরোধীরা যেটা করছে। না, সুপ্রিয় চন্দ্র কি করে বিরোধী রাজনীতি করবে? 2011 সালের পর থেকে সেই অবকাশই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবে নয়, অন্তর থেকে ভালোবাসি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সরকারে, পরিবর্তনের সরকার যেখানে প্রতিষ্ঠিত, সেখানে বিরোধী রাজনীতি করবার তো আমার জায়গাটা অবশ্যই সংকুচিত হয়ে গেছে, জায়গাটা নেই। কিন্তু সার্বিকভাবে নিশ্চিতভাবে ছাত্র রাজনীতির আঙিনা, সেটা অনেক বেশি প্রত্যাশা করে, অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু এসএফআই এর ভূমিকাও এখানে নক্কারজনক। এসএফআই, আমি আপনাদের আগেও বলেছি, সেখানেও বিতর্ক হয়েছিল, আমাকে ব্যক্তিগত আক্রমণ অনেকে সোশ্যাল মিডিয়ায় করেছে, কিন্তু এটা ঠিক, রাগ করে লাভ নেই কমরেড। সমস্ত রেড ভলেন্টিয়ার যারা কোভিডে খুব ভালো কাজ করেছে, আমি তো বলছি, আমি তো বিরোধী রাজনীতির একজন লোক, সমস্ত রেড ভলেন্টিয়ার যারা কোভিডে খুব ভালো কাজ করেছে, এই সমস্ত রেড ভলেন্টিয়াররাও সিপিএমকে ভোট দেয়নি ভোটের সময়। যদি তাই হতো তাহলে ওই ভোট শতাংশ হয় না। ফলে
সার্বিকভাবে এসএফআই শুধুমাত্র একটা ব্র্যান্ডিং সর্বস্ব জায়গায় নিজেকে নিয়ে আসছে, শুধুমাত্র ব্র্যান্ডিং। কি করে 10টা বেশি ভালো ছবি উঠবে, কি করে 4টে ভালো রিল বানানো হবে, এই জায়গায় বামপন্থী রাজনীতির অবনমন এরা যেভাবে নিয়ে যাচ্ছে সেটা ঘোরতর চিন্তার, ঘোরতর দুশ্চিন্তার বলে আমি মনে করি। এরা কি শুনিয়ে আন্দোলন করছে? কালকে বলছে যে কলেজে ভোট চাই। আরে বাবা, কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে, কলেজে ছাত্র সংসদ নির্বাচন মানে হচ্ছে, সরকার এ বিষয়ে ভেবেছেন এবং সরকারের সিদ্ধান্ত এ বিষয়ে সুস্পষ্ট। এই কথাটা তো সুপ্রিয় চন্দ্রের মতো কোনো এলিবেলি তেলি বলছে না, বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের সামনে, বলছেন যে পঞ্চায়েত নির্বাচনের পর ছাত্র সংসদ নির্বাচন করবার ভাবনা চিন্তা সরকারের রয়েছে। ফলে সেই জায়গা থেকে কি দাবিতে আন্দোলন? শুধুমাত্র একটা ব্র্যান্ডিং সর্বস্ব। যেহেতু কৌস্তব বাগচি ন্যাড়া হয়ে গেছে, ওকে 4 ঘন্টা বেশি দেখাচ্ছে, তাই এদের, আমি তো ভাবছিলাম কালকে কেউ ন্যাড়া না হয়ে যায়, আমি খুব চিন্তায় ছিলাম। আমি বলছি না, ব্যক্তিগতভাবে অনেকে আমি জানিয়েও ছিলাম যে প্লিজ ন্যাড়াটা হয়েও না। তারপর সেই দেখলাম যে ন্যাড়াটা অন্তত হয়নি। তো ফলে ব্র্যান্ডিং মুখী, শুধু ক্যামেরা দেখলে চোখ চোখ চোখ, ক্যামেরা দেখলে চোখ চোখ চোখ, এই ব্র্যান্ডিং মুখী রাজনীতি করবার জন্য ছাত্র রাজনীতির আঙিনাটা যথোপযুক্ত নয় বলে আমি মনে করি। কৌস্তব বাগচি তো বলছেন যে মুখ্যমন্ত্রী তার পুত্রসম কৌস্তব বাগচিকে ভয় পেয়েছেন। ও কৌস্তব বাগচির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? কৌস্তব বাগচির এখনো সেই রাজনৈতিক উচ্চতা গভীরতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি আক্রমণ করবেন। কৌস্তব বাগচির জন্য তৃণমূল ছাত্র পরিষদ একটা কলেজ ইউনিটকে উনি আক্রমণ করুন, তারা ওর উত্তর দেবে। ফলে আমি এটা প্রথম কথা বলবো। দ্বিতীয় কথা বলি যে দেখুন, আজকে তো কৌস্তব বাগচি, আমি ওনার হেয়ারস্টাইল নিয়ে বলছি না, ব্যক্তিগত জীবনে ভালো থাকুন, কিন্তু এমন হতেই পারে বিজেপি বিরোধিতার আঙিনায় সামনে 2024 পঞ্চায়েতের পরই দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের সাহায্য বা সমর্থন বা সহযোগিতা কংগ্রেসের দরকার হলো, কংগ্রেসের সাহায্য সহযোগিতা সমর্থন বিজেপিকে আটকাতে, টু রেজিস্ট বিজেপি, তৃণমূলের দরকার হলো। সেই সময় কৌস্তব বাগচির চুল কি হাফ ন্যাড়া থাকবে, হাফ চুল থাকবে? ফলে মিডিয়ার সামনে আসা সহজ, মিডিয়ায় হিট হওয়া সহজ, মিডিয়ায় ভাইরাল হওয়া সহজ, কিন্তু ছোট ভাই হিসেবে একটা অনুরোধ যে মিডিয়ায় ভাইরাল, মিডিয়ায় হিট, মিডিয়ার সামনে আসার পর সেটাকে ধরে রাখাটা কঠিন। কৌস্তব বাগচি ধরে রাখতে পারেন কিনা আমাদের নজর থাকবে। প্রতিকুল রহমান, বাম ছাত্রনেতা প্রতিকুল রহমান, তিনি আগের দিন বিধানসভা অভিযান করতে গিয়ে স্পষ্টত জানিয়ে দিলেন যে মাননীয়াকে এক রাত্রিও এসএফআই ঘুমাতে দেবে না, যে যাই করে হোক, কিন্তু ওনার বিভিন্ন বিষয় মানুষের সামনে এসে আনবেন এবং তার পাশাপাশি ওনাকে এক রাত্রিও কিন্তু ঘুমোতে দেবেন না এসএফআই। সিপিএম দলটাই ঘুমিয়ে আছে। এসএফআই যদি এত ইচ্ছে থাকে নাচানাচি গান বাজনা করবার, তাহলে ওদের আগে উচিত কুম্ভকর্ণের মতো যে শুয়ে আছে, যে চিরনিদ্রামগ্ন, সেই সিপিএমকে ধরে আগে ওঠানো, ওনাদের পলিট ব্যুরো সদস্যদের ধরে ওঠানো। এরা আসলে মুশকিল হচ্ছে যে এরা ইস্যুটা ঠিক নেই, দিশাটা ঠিক নেই বলে আমি মনে করি। কিন্তু নিশ্চিতভাবে প্রতীকুদ্দা সৃজনদের আমি পছন্দ করি। ওরা বা আমরা অন্তত দীর্ঘদিন ধরে রাস্তায় বা সভামঞ্চে বিতর্ক সভায় বক্তৃতা করছে বা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এরা, আমি মনে করি এদের মধ্যে অনেকেই আছে যারা রাইট পার্সনের রং পার্টি। এরা যে স্পিরিট নিয়ে দলটা করে, এরা যে সততা নিয়ে দলটা করে, পরিশ্রম করে দলের জন্য, সেটার জন্য সিপিএম যথোপযুক্ত প্ল্যাটফর্ম নয়। সিপিএম নয় প্ল্যাটফর্ম। আপনারা আগে উদাহরণ দেখেছেন তৃণমূল পারফেক্ট, তৃণমূল নিশ্চিতভাবে একটা বেটার অপশান আমি মনে করি। সেটা বাকি তো তাদের ডিসিশন, তারা নেবেন, কিন্তু তৃণমূল বেটার অপশান বলে আমি মনে করি। ঋতব্রত তাদের একাধিক উদাহরণ আছে, কি করে ওখানে চেপে দেওয়া হয়, কি করে নতুন প্রজন্মকে, ওরা হয়তো বলবে যে জায়গা দিচ্ছে, সামনের সারিতে পাঠিয়ে দিচ্ছে, ভোটে দাঁড় করাচ্ছে, কিন্তু ওভারঅল নার্চারিংয়ের ক্ষেত্রে, ওভারঅল পলিটিক্যাল প্রসপেক্টের ক্ষেত্রে সার্বিকভাবে এরা, আমরা অনেক, আমি নাম করছি না, এদের মধ্যে অনেকে আছে, আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সুসম্পর্ক, তারা রাইট পার্সন ইন রং পার্টি। কারণ সিপিএম দলটা ঘুমিয়ে আছে, কোনোদিন আর উঠবে না। এই মানে যে জেগে ঘুমিয়ে থাকে তাকে ওঠানো সম্ভব না। আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ধাক্কা মারলাম, বললাম যে সৌভিকদা ওঠো, আপনি উঠবেন, কিন্তু আপনি যদি জেগে জেগে ঘুমিয়ে থাকেন তাহলে আপনাকে যতই ডাকি আপনার ঘুম তো ভাঙবে না। সিপিএম জেগে ঘুমিয়ে আছে, এই মমি পিরামিড কঙ্কালদের কোনোদিন আর ওঠানো সম্ভব নয়। বাংলার মানুষেরা জানে, তাই তো দেখছেন না যে সিপিএম এর সঙ্গে কংগ্রেস জোট করলো, কংগ্রেস বিধানসভায় ঢুকেছে। সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট করেছে, আইএসএফ বিধানসভায় ঢুকেছে, সিপিএম বিধানসভায় ঢোকেনি, আর কখনো ঢুকবে না। এই পঞ্চায়েত নির্বাচনে যে কি দেখতে পারেন যে বামেরা আস্তে আস্তে, বাম সমর্থিত কোনো প্রার্থী নয়, বামেদের অংশ থেকে অনেকটা ভোট পাচ্ছে, তখন এই বক্তব্যটা কিন্তু আমাদের কাছে থাকবে। তো তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? আরে বাবা, সিপিএম জিতবে না, সিপিএমকে মানুষ জেতাতে চাইবে না। যদি অঙ্কের কারিগরিতে পাটিগণিতিক হিসাবে কংগ্রেস বিজেপি সবাই মিলে চেষ্টা করলে একটা সিপিএম এর লোককে জেতাতে, হয়তো আমাদের ওখানে ক্যান্ডিডেটের সঙ্গে আরও 4টে লোকের ঝামেলা আছে, সমস্যা আছে, সেই জায়গা থেকে পাটিগাণিতিকভাবে হয়তো বেরিয়ে আসতে পারে, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে জনসমর্থনে সিপিএম কোনোদিনও জিতবে না, একটা পাড়াতেও জিতবে না, কোনো লোকাল কমিটিতেও জিতবে না। কারণ সিপিএম এর সেই জ্যান্ত কই মাছ, সাদা থান, এগুলো বাংলা থেকে আজকে মুছে গিয়েছে, তাই সিপিএম মুছে গিয়েছে। আজকে যদি বাংলায় জ্যান্ত কই থাকতো, সিপিএম থাকতো।
থাকতো, বাংলায় যদি আজকে সাদা থানের কালচার থাকতো, সিপিএম থাকতো, বাংলায় যদি আজকে ওই 90 সালের বোমা আমফানের মতো বউবাজার এলাকায় ওরকম ঘনঘটা থাকতো ঘটনার, তাহলে সিপিএম থাকতো। এই কিছু নেই, সিপিএমও নেই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য। অন্যান্য সমস্ত খবরের চটজলদি আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।